একজন সাধারণ মধ্যবিত্ত যে প্রতি পদে পদে হতো অবহেলার শিকার, সে স্বপ্ন দেখে একদিন বড়লোক হবে, কিন্তু এই স্বপ্ন পূরণের নেশায় সে এত বেশি বড়লোক হয়ে যায় যে ভারতের অর্থনীতিকে একদম দুমড়ে মুচড়ে ফেলে। সাধারণ মধ্যবিত্ত থেকে হয়ে ওঠে স্টক মার্কেটের কিং। সেই মানুষটির নাম হর্ষদ মেহতা, যাকে বলা হতো স্টক মার্কেটের বিগ বুল। একই সাথে তার নামটা উঠে আসে ভারতের সবচেয়ে বড় স্ক্যামের ইতিহাসেও। কিভাবে একজন সাধারণ মধ্যবিত্ত শেয়ার বাজারের রাজা হয়ে উঠেছিলেন আর কিভাবে সেই রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেল, সেই সত্য কাহিনী নিয়ে 2020 সালে রিলিজ পেয়েছিল স্ক্যাম 1992 সিরিজটি। এই সিরিজটির মাধ্যমে আজকে হর্ষদ মেহতার জীবনের সত্য ঘটনা আপনাদের শোনাবো। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি সোহানুর রহমান। সিনেমা গুরু চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এপ্রিল 22, 1992 সাল। বম্বে শহরের হাজারো জটিলতার মাঝেও সবকিছু সঠিকভাবে চলছিল। এই স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক করতে দ্য টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকার অফিসে পা রাখে শারাদ বেল্লারি নামের একজন ব্যাংক কর্মচারী। সে টাইমস অফ ইন্ডিয়ার একজন এডিটরের সাথে দেখা করে। এই এডিটরের নাম ছিল সুচেতা দালাল। শারাদ সুচেতাকে জানায় SBI-তে খুব বড় ধরনের স্ক্যাম হয়েছে। ব্যাংকের ফান্ড থেকে 500 কোটি টাকা একদম গায়েব হয়ে গেছে, যার কোনো একটি রিসিট পর্যন্ত নাই। টাকার অ্যামাউন্ট শুনে সুচেতার এই ব্যাপারটা বেশ আজগবি বলে মনে হয়। সে সর্দারকে জিজ্ঞেস করে স্ক্যামটা কে করেছে। তখন সর্দার একটু ঘাবড়ে গিয়ে বলে এই স্ক্যামটা হর্ষদ মেহতা করেছে। মেহতার নামটা শুনে সুচেতাও বেশ হকচকিয়ে যায়। এখন প্রশ্ন হলো, কে এই হর্ষদ মেহতা যার নামটাই এত আতঙ্কের? হর্ষদ মেহতা 1992 সালের ভারতের সবচেয়ে বেশি ট্যাক্স পে করেছিল। 90 দশকের মতো এমন সময়েও তার পার্সোনাল হোল্ডিং ছিল প্রায় 4,000 কোটি টাকা, যা আজকের হিসাবে প্রায় 20,000 কোটি টাকার পরিমাণ। প্রথমে কিন্তু হর্ষদ মেহতা আর 5 জন সাধারণ মানুষের মতোই ছিল। ছোটবেলায় পড়াশোনায় তেমন ভালো না হলেও ক্রিকেটে সে খুব ট্যালেন্টেড ছিল, খুব ভালো স্পিনার ছিল। তাই অনেকে ভাবতো জাতীয় দলে না হোক, সে অন্তত একদিন রঞ্জি ট্রফিতে নিশ্চিত খেলবে। কিন্তু বাবা কাপুরের বিজনেসে লস খাওয়ায় পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে হর্ষদের ঘাড়ে। সে যখন যে কাজ পেত সেই কাজে লেগে পড়তো। 600 টাকার বেতনের কেরানি চাকরি থেকে শুরু করে প্লাস্টিক, সিমেন্ট, ডায়মন্ড বিক্রি পর্যন্ত সব ধরনের কাজই তাকে করতে হয়েছে। এরই মধ্যে আবার হর্ষদ তার প্রেমিকা জ্যোতিকে বিয়ে করে ফেলে। ফলে তার দায়িত্ব আরো বেড়ে যায়। অভাবের সংসার। একটি বাড়িতে 2টি মাত্র ঘর। এক ঘরে হর্ষদ আর জ্যোতি থাকতো, অন্য ঘরে বাবা মা আর ছোট্ট ভাই আশ্বিন থাকতো। এই অভাব অন্টন হর্ষদের আর ভালো লাগছিল না। সে একদিন রাতে আশ্বিনের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। হর্ষদ আশ্বিনকে বলে সে শেয়ার মার্কেটে নামতে চায়। আশ্বিন তাকে সাবধান করে দেয়, এটা খুব রিস্কি একটা সেক্টর, এর মধ্যে না ঢোকাই ভালো। কিন্তু হর্ষদ বলে রিস্ক না নিলে ভালোবাসা জুটবে না, রিস্ক আছে তো ভালোবাসা আছে। এই ডায়লগ মেরে হর্ষদ সিদ্ধান্ত নিয়ে নেয় সে শেয়ার মার্কেটে নামবে। তো এই জন্য সে প্রথমে আম্বালানা নামের একজন লোকের কাছে যায়, যার স্টক এক্সচেঞ্জের ব্যবসা ছিল। হর্ষদ কাজ শেখার জন্য তার কাছে চাকরি চাইছিল, কিন্তু আম্বালাল নতুন কাউকে কাজে রাখার জন্য আগ্রহী ছিল না। তবুও হর্ষদ বেশি জোরাজোরি শুরু করায় সে হর্ষদের ক্যাপাবিলিটি বোঝার জন্য একটা পরীক্ষা নেয়। আম্বালাল হর্ষদকে এক নাগারে 10টা খাবারের নাম বলে। এরপর খাবারগুলো একটা নাম্বারে ফোন দিয়ে অর্ডার দিতে বলে। হর্ষদ একবার শুনে খাবারের ঠিকঠাক নাম বলে দিতে পারে। এটাই আম্বালাল বুঝে যায় হর্ষদ এই লাইনে পারফেক্ট। সে হর্ষদকে পরের দিন ভূষণ নামের একজনের সাথে দেখা করতে বলে। ভূষণ এই লাইনের দখলক, সে হর্ষদকে কাজ বুঝিয়ে দেবে। তো পরের দিন হর্ষদ বোম্বে স্টক এক্সচেঞ্জের মার্কেটের সামনে ভূষণের সাথে দেখা করে। এমন সময় সে একজন লোককে গাড়ি থেকে নামতে দেখতে পায়। লোকটাকে দেখে অনেকে ভিড় জমায় এবং তোষামত শুরু করে। ভূষণ বলে এই লোকটার নাম মানুমুদ্রা, তবে মার্কেটে তাকে বিলাক কোবরা বলা হয়। এই মার্কেটের সবচেয়ে বড় মানদরিয়া হলো মানুমুদ্রা, যারা মার্কেটকে সবসময় লসের দিকে নামিয়ে রাখে। যখন কোনো স্টকের প্রাইস বেড়ে যায় তখন মানুমুদ্রা স্টককে টেনে নিচের দিকে নামিয়ে রাখে। ইংরেজিতে এটাকে বেয়ার বলা হয়। স্টক নিচের দিকে থাকলেই তবেই মানুমুদ্রার লাভ হয়। যাই হোক, এরপর থেকে হর্ষদ তার কাজে ফুল দমে লেগে পড়ে এবং 1 বছরের মধ্যে সে সেরা জবানের পরিণত হয়। তো হর্ষদ ইদানিং খেয়াল করছিল প্রিমিয়ার অটো শেয়ার প্রচুর বিক্রি হচ্ছিল। কারণটা সে পত্রিকার নিউজ দেখে 2 দিন পরে জানতে পারে প্রিমিয়ার অটো গাড়ির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই নিউজটা ভেতরের কেউ আগেই লিক করে দিয়েছিল। তাই যারা শেয়ার কিনেছে তারা এখন লাভবান হয়ে যায়। ভূষণ বলে এটাকে ইনসাইড ট্রেডিং বলা হয়। ইন্ডিয়াতে এটা ইল্লিগাল। তবে হর্ষদের এই ব্যাপারটার
প্রতি বেশ আগ্রহী জন্মায়। সে কাউকে হাত করার জন্য প্রিমিয়ার অটো অফিসে যায়। সেখানে গিয়ে দেখে শ্রমিকরা ধর্মঘট করছে। সেখান থেকে জানতে পারে এই শ্রমিকরা ডাক্তার শাটান নামের একজনের নির্দেশে সবকিছু করছে। তাই হার্ষাদ ডাক্তারটির সাথে দেখা করে এবং তার সাথে একটা ডিল করে। সে ডাক্তারকে বোঝায় কোম্পানির শেয়ারের দাম যাই হোক তাতে মালিক পক্ষ ফয়দা লুটে নেবে, এতে শ্রমিকের কোনো লাভ হয় না। তাই ডাক্তার যদি ভেতরের ভালো মন্দের খবর হার্ষাদকে দেয় তাহলে সে লাভের একটা % শ্রমিকদের দেবে। এটা শুনে ডাক্তার তার সাথে ডিলে রাজি হয়ে যায়। এরপর থেকে হার্ষাদ কোম্পানির সিচুয়েশন বুঝে শেয়ার কেনাবেচা শুরু করে দেয়। ফলে শেয়ারের দাম কমুক বা বাড়ুক সে দুই জায়গা থেকে সমানে লাভ করতে থাকে। এভাবে সে আরো কয়েকটা কোম্পানির হাত করে নেয় এবং লাভের কমিশন আরো বাড়াতে থাকে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে হার্ষাদ রিয়েলাইজ করে লাভের প্রায় পুরোটা অংশই আম্বালালের পকেটে চলে যায়। তাদের ভাগ্যে শুধু অল্প কিছু কমিশন জটে। তাই হার্ষাদ চাকরি ছেড়ে দিয়ে নিজের ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নেয়। তো হার্ষাদ ভাইকে সাথে নিয়ে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে ফেলে। হার্ষাদ প্রথমে আলো আর ফার্মা কোম্পানিকে টার্গেট করে। এবার সে নতুন একটা প্ল্যান বানায়। সে প্রথমে এই কোম্পানির যতটা পারা যায় শেয়ার কিনে নেবে। তারপর জবারদের মধ্যে একটা গুজব ছড়িয়ে দিয়ে এই কোম্পানির শেয়ার কিনতে উৎসাহ দেবে। এরপর যখন এর দাম বেড়ে যাবে তখন চট করে শেয়ারগুলো বিক্রি করে দেবে। তো এই কোম্পানির শেয়ারের দাম ছিল মাত্র 5 টাকা। সে এখানকার 40,000 শেয়ার কিনতে চাইছিল, কিন্তু তাদের দুই ভাই মিলে 20,000 টাকার ফান্ড ছিল। তাই বাকি 20,000 টাকার জন্য হার্ষাদ প্রণবের সাথে দেখা করে। প্রণবের এসব ছোটখাটো শেয়ারের প্রতি আগ্রহী ছিল না, তবুও হার্ষাদের কথার ছলে বলে কৌশলে সে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এরপরই ঘটে তুলকালাম ঘটনা। হার্ষাদের প্ল্যান পুরো সাকসেস হয় এবং শেয়ারটির দাম 5 টাকা থেকে 20 টাকায় উঠে যায়। আর এভাবে তারা কয়েক গুণ লাভ করে ফেলে। এরপর থেকে প্রবণ আর হার্ষাদ 50-50 শেয়ার নিয়ে একসাথে ট্রেডিং শুরু করে দেয়। অল্প সময়ের ভিতরে হার্ষাদ অনেক টাকা ইনকাম করে ফেলে এবং ঝকঝকে নতুন একটা গাড়ি নিয়ে বম্বে স্টক এক্সচেঞ্জের সামনে নামে। কিন্তু এই দিনটাই হার্ষাদের সবচেয়ে বড় ধাক্কা খায়। আজকে শেয়ার মার্কেটের লাস্ট গেমটাই চেঞ্জ হয়ে যায়। অজয় কেডিয়া নামের একজন মার্কেটে 3.5 লাখ রিলায়েন্স শেয়ার ছাড়ে, যার ফলে শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে যায় এবং হার্ষাদের 10 লক্ষ টাকা লস হয়ে যায়। এই মার্কেট ক্র্যাশের পর হার্ষাদ এবং তার ভাই আবারও পথে বসে যায়। তাদের সংসারে আবারও কষ্ট দুর্দশা ফিরে আসে। সংসার সামলাতে আশ্বিনের স্ত্রী পার্লারে চাকরি নেয়। পুরো সংসার কোনো রকমে আশ্বিনের বইয়ের ইনকামে চলতো। এরই মধ্যে আশ্বিনের শ্রীলঙ্কায় একটি চাকরি হয়ে যায়, কিন্তু স্ত্রীর পরামর্শে সে দেশে হার্ষাদের পাশে থাকতে সিদ্ধান্ত নেয়। এদিকে হার্ষাদ 10 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা গাড়ি বিক্রি করে পরিশোধ করেছিল। বাকি 7 লক্ষ টাকা শোধ করতে না পেরে হার্ষাদ আশ্বিন আর তাদের বাবা সুরেশ নামের একজন ব্রোকারের কাছে যায়। তারা বাড়ির সব গহনা সুরেশকে দিয়ে অনুরোধ করে হার্ষাদের ট্রেডিং অ্যাকাউন্টটা আবারও খুলে দেওয়ার জন্য, কিন্তু সে এসব গহনাগাটি একসেপ্ট না করে বলে হার্ষাদ পুরো টাকা পরিশোধ করার পরেই ট্রেডিং অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। তাই হতাশ হয়ে তারা ফিরে আসে। সেদিন রাতে আবার আরেকটা অঘটন ঘটে যায়। অতিরিক্ত দুশ্চিন্তায় হার্ষাদের বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। এত কিছু হওয়ার পরেও হার্ষাদ স্টক মার্কেটে যাওয়া ছাড়ে না। একদিন হার্ষাদ আর আশ্বিন মার্কেটে বসে নিজেদের দুর্দশা নিয়ে কথা বলছিল। তখন বিকাশ নামের একজন এসে হার্ষাদকে ধন্যবাদ জানায়। কিছুদিন আগে হার্ষাদ তাকে একটা কোম্পানির শেয়ারের ব্যাপারে টিপস দিয়েছিল, তো সেই শেয়ার কিনে বিকাশ অনেক লাভ করতে পেরেছে। বিকাশের কথা শুনে হার্ষাদের মাথায় নতুন একটা প্ল্যান আসে। সে একটা কনসালটেন্সি ফার্ম খোলার সিদ্ধান্ত নেয়। তারা ক্লায়েন্টদের শেয়ারের ব্যাপারে পরামর্শ দিয়ে লাভ করিয়ে দেবে, বিনিময়ে লাভের একটা % তারাও পাবে। তো তারা গ্রোমার নামের একটা কনসালটেন্সি ফার্ম খুলে ফেলে। ফার্ম খোলার পরে তারা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ড্রোভর কাছে যায় এবং তাদের কাছে ইনভেস্ট করতে বলে, কিন্তু মার্কেটের নতুন কোনো কোম্পানিতে কেউ ইনভেস্ট করতে চাইবে না, এটাই স্বাভাবিক। তখন আশ্বিন বলে তাদের একজন ক্লায়েন্ট অলরেডি 4.5 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছে। এটা শুনে ধ্রুব 1 লক্ষ টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। বাইরে এসে হার্ষাদ আশ্বিনকে জিজ্ঞেস করে 4.5 লক্ষ টাকা আবার কে ইনভেস্ট করলো। আশ্বিন জানায় এটা তার শ্বশুরের পেনশনের টাকা, এই টাকাও তারা ইনভেস্ট করে দেবে। যাই হোক, টাকা নিয়ে তারা বোকার সুরেশের কাছে যায় এবং নতুন ফার্মের কথা বলে আবারও নিজেদের ট্রেডিং অ্যাকাউন্ট চালু করে নেয়। সেই সাথে সুরেশ তাদের সাব বোকার বানিয়ে দেয়। তো এসব কার্যক্রম পরিচালনার জন্য তো একটা অফিসের প্রয়োজন, এই জন্য তারা তাদের বাবার পুরনো অফিসটা আবারও ভাড়া নেয়। 1992 সালে আগস্ট মাসে তারা আবারও নিজেদের ভাগ্য বদলানোর খেলায় নেমে পড়ে। তো একদিন হার্ষাদ খুব উৎসুক হয়ে একটা
পত্রিকা হাতে নিয়ে বাড়ি ফেরে। সে আশ্বিনকে বলে পৃথিবীতে সবচেয়ে বেশি চা রপ্তানি হয় আফ্রিকা থেকে, এরপরে স্থান আসে শ্রীলঙ্কা, 3 নম্বরে চীন এবং ভারত হচ্ছে 4র্থ নাম্বার। এই বছরে আফ্রিকাতে অসময়ে বৃষ্টিপাত হওয়ায় চায়ের উৎপাদন কমে গিয়েছে, তাই চাহিদা অনুযায়ী আফ্রিকা চায়ের যোগান দিতে পারবে না। এজন্য ঘাটতি পূরণে এবার ইন্ডিয়া থেকে দ্বিগুণ পরিমাণে চায়ের রপ্তানি হবে। তার মানে চায়ের কোম্পানিতে শেয়ারের প্রাইস বেড়ে যাবে, অর্থাৎ তাদের এবার চায়ের কোম্পানির উপরে ইনভেস্ট করা উচিত। ইনভেস্টের জন্য তারা ক্লায়েন্ট খুঁজতে শুরু করে, কিন্তু এসব ক্ষুদ্র ক্লায়েন্টদের ইনভেস্টে তারা বেশি কমিশন পাবে না। এজন্য হার্ষাদ প্রবণের কাছে গিয়ে কিছু কর্পোরেট ক্লায়েন্টদের সাথে দেখা করিয়ে দেওয়ার অনুরোধ করে। প্রবণ হার্ষাদের সাথে কয়েকজনের দেখা করিয়ে দেয়, তারাও হার্ষাদের প্ল্যানে মুগ্ধ হয়ে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করে দেয়। হার্ষাদের ভাগ্য আবারও ঘুরতে শুরু করে। এদিকে ঠিক একই সময়ে ফরচুন ম্যাগাজিনে ফাইন্যান্সিয়াল রিপোর্টার হিসাবে ইন্টারভিউ দিতে আসে সুচেতা দালাল। সে বম্বে স্টক মার্কেটে একজন সাংবাদিক হিসেবে যোগ দেয়। দেবাশিস নামের একজন সহকর্মী সুচেতাকে নিয়ে স্টক মার্কেটের অফিসে আসে। এখানকার সবকিছু বুঝিয়ে দেবার জন্য তারা সিঁড়ি দিয়ে উঠছিল। একই সময়ে হার্ষাদ আর আশ্বিনও তাদের পাশ দিয়ে সিঁড়ি থেকে নেমে আসে। কে জানতো এই মেয়েটি একদিন হার্ষাদ মেহতার ঘুম হারাম করে দেবে। যাই হোক, হার্ষাদ এবার যত বড় খেলায় নেমেছিল তাতে আর আশ্বিনের পক্ষে সবকিছু সামলানো সম্ভব ছিল না। তাদের একজন অভিজ্ঞতা লোকের প্রয়োজন ছিল। তখন হার্ষাদের ভূষণের কথা মনে পড়ে। সে ভূষণের সাথে দেখা করে এবং তাকে নিজের কোম্পানিতে টেনে নেয়। এরপর ফুল দমে নিজেদের কাজ শুরু করে দেয়। হার্ষাদ এভাবে ভালোই প্রফিট কামাচ্ছিল, কিন্তু তার লক্ষ্য ছিল অনেক বড়। সে পুরো স্টক মার্কেট নিয়ন্ত্রণ নিতে চাইছিল, কিন্তু তখনও স্টক মার্কেট নিয়ন্ত্রণে ছিল ব্ল্যাক কোবরার মানে মানু মন্দার হাতে। সে যে কোনো সময় শেয়ারের প্রাইস কমিয়ে বা বাড়িয়ে ফেলতে পারত। অনেক বড় বড় কোম্পানি মানু মন্দার ডিসিশনের উপর নির্ভর করত। তাই হার্ষাদ এবার মানু মন্দার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার লক্ষ্য নিয়ে এগোতে শুরু করে। এভাবে 2 বছর কেটে যায়। সেদিন ছিল 31শে অক্টোবর 1984 সাল। রেডিওর একটা নিউজে পুরো দেশের মানুষ স্তব্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা গিয়েছে, এখন তার ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হবেন। এই নিউজের পরে দেশের দাঙ্গা হাঙ্গামা বেড়ে যায়। মানুমনরা এই পরিস্থিতি ফায়দা নিয়ে স্টক মার্কেটকে একদম নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করে। সে তার পার্টনারদের সব শেয়ার বিক্রি করে দিতে বলে, কিন্তু শুধুমাত্র হার্ষাদই অন্যদের চেয়ে বিকল্প চিন্তা করছিল। সে শেয়ার বিক্রির বদলে তেলের কোম্পানিতে শেয়ার কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে লজিক দেখায়, গাড়ি চালাতেও তেল লাগে, আবার গাড়ি পোড়াতেও তেল লাগে, তাই অন্য সবকিছুর প্রয়োজন কমে গেলেও তেলের প্রয়োজন কমবে না। তেলের উপর ইনভেস্ট করা লাভজনক হবে। সে সমস্ত ইন্ডল একসাথে বেচে দেয়। নিউজটা পেয়ে হার্ষাদ একটু বিচলিত হয়ে পড়ে, কিন্তু সেই মুহূর্তে পরিস্থিতি সামলে নেয়। সে মারাত্মক রিস্ক নিয়ে তার সমস্ত ক্লায়েন্টদের পরামর্শ দেয় তারা যতগুলো ইন্ডল শেয়ার পাবে সবগুলো যেন কিনে নেয়। এভাবে মার্কেট ক্লোজ হওয়ার ঠিক আগ মুহূর্তে জবারদের দিয়ে হার্ষাদ সমস্ত ইন্ডল শেয়ার তুলে নেয়। ফলে শেষ মুহূর্তে মার্কেট ক্রাশ হওয়া থেকে হার্ষাদ বাঁচিয়ে নেয়। সেই সাথে ক্লায়েন্টদের সে 60 থেকে 70% রিটার্নও দেয়। ফলে হার্ষাদের নাম আরো বেশি ছড়িয়ে পড়ে। হার্ষাদের কথা মানুমতার কানে গিয়েও পৌঁছায়। সে হার্ষাদের নামটাকে ভালো মতো মনে রাখে এবং প্রতিশোধের খাতায় লিখে রাখে। যাই হোক, এই ঘটনার পর 16 মাস কেটে যায়। সেদিন ছিল 28শে ফেব্রুয়ারি 1986 সাল। অর্থমন্ত্রী সংসদে আগামী বছরের বাজেট পেশ করে। হার্ষাদ গত 16 মাস ধরে কোনো প্ল্যান ছাড়াই সামনে শেয়ার কিনে রেখেছে। তার সরকারের দেওয়া প্রতিশ্রুতির উপর ভরসা ছিল, কিন্তু প্রতিশ্রুতি মতে কোনো কিছুই ঘটে না। বাজেটে ঘোষিত দেয়া শেয়ারের দামও আর বাড়ে না। তাই হার্ষাদ এবার চিন্তিত হয়ে পড়ে, আর এই সুযোগটা মামুন মন্দার গ্রহণ করে। সে হার্ষাদের ফেভারিট একটা স্টক টার্গেট করার পাশাপাশি তার ক্যারিয়ারও নষ্ট করার ষড়যন্ত্র লেগে পড়ে। সে তার লোকদের নির্দেশ দেয় যে তারা যেন মার্কেটে গুজব ছড়িয়ে দেয় হার্ষাদের 1 কোটি টাকা লস হয়ে গেছে। এতে হার্ষাদের ক্লায়েন্টরা ভয়ে তাদের ধরে রাখা শেয়ারগুলো বিক্রি করে দেবে আর ভয়াবহ দরপতন ঘটবে। ফলে হার্ষাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে। শেয়ার আর নাম দুটোই যখন তলানিতে চলে যাবে তখন হার্ষাদ স্টক মার্কেট থেকে একদম ছিটকে পড়বে। কিন্তু হার্ষাদ তো লম্বা রেসের ঘোড়া ছিল। সে এই নিউজটা একজন ইনফরমারের কাছ থেকে আগেই পেয়ে যায়।
তাই নিজের সুনাম বাঁচিয়ে রাখতে সে পাল্টা প্ল্যান খাটায়। হার্ষা তার ক্লায়েন্টের সমস্ত ভিউ নিজের পকেট থেকে ডেডলাইনের 14 দিন আগেই পে করে দেয়। আর এই কথাটা সে স্টক মার্কেটের অলিগলি থেকে শুরু করে নিউজ পেপার, বিলবোর্ড সব জায়গায় ছড়িয়ে দেয়। হার্ষাদ মেহতার নাম সবার মুখে মুখে আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, আর এভাবে সে মানব মুদ্রার ষড়যন্ত্রকে রুখে দেয়। ফলে মানব মুদ্রা আরো বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, যার অর্থ একটাই, অবশেষে হার্ষাদ মানব মুদ্রার যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। হার্ষাদ তো এবারের মতো নিজের সুনাম বাঁচিয়ে নেয় ঠিকই, কিন্তু সে বুঝতে পারে এভাবে নিজের পকেটের টাকা খরচ করে বেশি দিন সে মার্কেটে টিকতে পারবে না। তাই সে এবার বড় কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ইনভেস্টমেন্ট পাওয়ার চেষ্টা করে। সে এজন্য ইউনিক স্টক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের কাছে প্রপোজাল নিয়ে যায়, কিন্তু চেয়ারম্যান অনেক সৎ ছিল, তাই হার্ষাদকে ইনভেস্ট করবে না বলে জানিয়ে দেয়। তো হতাশ হয়ে প্রণবের সাথে একটা পার্টিতে যায়। সেখানে গিয়ে তার অজয় কেডিয়ার সাথে দেখা হয়ে যায়। এই অজয় কেডিয়ার জন্য হার্ষাদের 10 লক্ষ টাকা শেয়ার লস হয়ে গিয়েছিল এবং সে পথে বসে গিয়েছিল। হার্ষাদ অজয় কেডিয়ার সাথে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু অজয় তাকে একদমই পাত্তা দেয় না। এমনকি হার্ষাদের বিজনেস কার্ডটা সে ফেলে দেয়। এটা হার্ষাদের ইগোতে চরমভাবে আঘাত করে। হার্ষাদ প্রবণকে জিজ্ঞেস করে, এই লোকটার এত ভাব কেন? প্রবণ বলে, অজয়রা বাবাজাদার আমল থেকে শেয়ার মার্কেটে বিজনেস করছে। সে একসাথে 4টা কোম্পানি চালায়। শেয়ার মার্কেট আর মানি মার্কেট দুটোই অজয়ের কন্ট্রোলে। এই মানি মার্কেট শব্দটার সাথে হার্ষাদ পরিচিত ছিল না। সে প্রবণকে মানি মার্কেট ব্যাপারে জিজ্ঞেস করলে প্রবণ জানায়, মানি মার্কেট শেয়ার মার্কেটের চেয়ে বেশি টাকা লেনদেন হয়। শেয়ার মার্কেটে একদিনে 10,000 কোটি টাকা লেনদেন হলে মানি মার্কেটে 2 লাখ কোটি টাকা লেনদেন হয়। হার্ষাদ এবার মানি মার্কেটের দিকে নজর দেয়। সে ভাবতে থাকে এটা তো বেশ লাভজনক ব্যবসা হতে পারে, তাই সে সেখানে নামার জন্য উঠে পড়ে লাগে। সে ব্যাপারটা নিয়ে অনেক পড়াশোনা করে। এরপর অফিসের সবাইকে এই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেয়। সহজভাবে বলতে গেলে মানি মার্কেটের মধ্যে গভর্নেন্স, সিকিউরিটিজ, বন্ড এবং ইউনিটের মতো লেনদেন হয়। ধরুন কোনো ব্যাংকের টাকার প্রয়োজন হলে অন্য ব্যাংক থেকে ঋণ হিসেবে নিতে হলে অনেক ঝামেলা পোহাতে হয়। এই প্রক্রিয়াটি অনেক সময় সাপেক্ষ। তবে ব্যাংকগুলো যদি একজন ব্রোকারের মাধ্যমে ব্যাংক রিসিট আর ডিআর দিয়ে টাকা নেয়, তাহলে লোন দেয়া এবং নেওয়ার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। ধরি আমি একজন ব্রোকার, এখন অগ্রণী ব্যাংকের ফান্ডে টাকা কমে গেছে, তাই তারা সোনালী ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে চায়, কিন্তু ব্যাংক থেকে ব্যাংক টাকা ঋণ নেওয়া আইনের বিরোধী। তাহলে কি হবে? সোনালী ব্যাংক টাকাটা ব্যাংক রিসিট সহ আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তারপর 14 দিন পর আমি সেই টাকাটা আবার অগ্রণী ব্যাংকে পাঠিয়ে দেব। পরবর্তীতে অগ্রণী ব্যাংক আবারও সেই টাকা পরিশোধ করার জন্য একই প্রক্রিয়ায় অনুসরণ করবে, আর এই পুরো ট্রানজ্যাকশনের জন্য আমি কিছু কমিশন পাবো। যদিও পুরো প্রক্রিয়াটা একটু জটিল, আমি এক্ষেত্রে সহজভাবে ব্যাখ্যা করলাম। এভাবে ব্যবসা চলতে থাকলে হার্ষাদ প্রথমে সিটি ব্যাংকের হেড অফিসে গিয়ে ব্যাংকের চেয়ারম্যান ত্যাগীর সাথে দেখা করার চেষ্টা করে। তবে সিটি ব্যাংক ইতিমধ্যে অজয়ের মাধ্যমে এই ধরনের ট্রানজ্যাকশন করত। তাছাড়া হার্ষাদ এই লাইনে একদম নতুন, তাই সিটি ব্যাংক তাকে একবারে রিজেক্ট করে দেয়। এরপর হার্ষাদ ব্যাংক অফ আমেরিকায় যোগাযোগ করে। সে গিয়ে কোষাগার প্রধান নীরাজ চোপড়ার সাথে দেখা করতে চায়, কিন্তু নীরাজের মাদ্রাজে যাওয়ার কথা, সুতরাং নীরাজ অফিসে নেয়। এই অবস্থায় হার্ষাদ সিদ্ধান্ত নেয় যে নীরাজের সেম প্লেনের টিকিট বুক করবে এবং পাশের সিটে বসে নীরাজের সাথে দেখা করবে। প্লেনে গিয়ে নীরাজের সাথে কথা বলে হার্ষাদ জানতে পারে এখানকার সব ব্যাংক সিটি ব্যাংকের উপরে ক্ষিপ্ত, কারণ তারা একচটিয়া ভাবে মানি মার্কেটিং রাজত্ব করছে। তাদের এই রাজত্ব ভাঙার জন্য আমি তোমার সাথে কাজ করতে চাই। এইভাবে নীরাজ হার্ষার সাথে হাত মেলায়। তারপর তারা গ্রিনল্যান্ড ব্যাংকেও নিজেদের দলে টেনে নেয়। হার্ষাদ বলল, আমি এখানে সমস্ত ছোট্ট ছোট্ট ব্যাংকগুলোকে এক জায়গায় এনে একটা বড় নেটওয়ার্ক তৈরি করব। তবে সিটি ব্যাংকের সাথে টক্কর দেওয়ার জন্য তাকে আরো বড় কোনো ব্যাংকের সাহায্য দরকার। তাই সে এসবিআই ব্যাংকের একটি প্রপোজাল নিয়ে যায়। এসবিআইও সিটি ব্যাংকের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য হার্ষাদের সাথে হাত মেলায়। এভাবে হার্ষাদ ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশনের মাধ্যমে ভালোই কামাতে শুরু করে। কিন্তু এরই মধ্যে তার মাথায় আরেকটি নতুন পরিকল্পনা আসে। সে আবারও শেয়ার মার্কেটে নামার সিদ্ধান্ত নেয়। ব্যাংকগুলো সাধারণত হার্ষাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরে 14 দিন সময় পায় সেই টাকা ফেরত দেওয়ার জন্য। কিন্তু হার্ষাদ এবার এভাবে চিন্তা করে, সে ভাবে এই টাকা শুধু অ্যাকাউন্টে ফেলে রাখলে হবে না,
আমি এগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করব। যদিও এটা ছিল এক প্রকার ঝুঁকিপূর্ণ কাজ, তবুও হার্ষাদ ব্যাংকের টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে শুরু করে। এবার তো হার্ষাদের টাকার কোনো কমতি ছিল না, তার কাছে এক বিশাল পরিমাণ টাকা জমেছিল, আর সেই টাকায় সে যে কোনো কোম্পানির শেয়ার দাম বাড়িয়ে দিতে পারত। আর এইভাবে হার্ষাদ একের পর এক বিপুল পরিমাণে টাকা কামাতে শুরু করে। তার এই সফলতা দেখে সিটি ব্যাংকের ত্যাগী এবং অজয় বেশ চিন্তিত হয়ে পড়ে। তারা ভাবতে থাকে এভাবে হার্ষাদ আমাদের ধ্বংস করে দিবে, তাই তারা যে কোনোভাবে হার্ষাদকে আটকানোর পরিকল্পনা করতে শুরু করে। এর মধ্যে হার্ষাদের কাছে একটা বড় ডিল আসে। ইস্টার্ন চার্টের 200 কোটি টাকা সিকিউরিটিস লাগবে, কিন্তু এখানকার কোনো ব্যাংকের ভল্টে এত পরিমাণ টাকা ছিল না। তবুও হার্ষাদ একটা পরিকল্পনা বের করে। সে কারাজ ব্যাংককে টার্গেট করে, কারণ এই ব্যাংক তখন মন্দ দশায় ছিল, তাদের নিজেদের কর্মচারীদের বেতন দেওয়ার জন্য টাকা ছিল না। হার্ষাদ তখন ব্যাংক মালিকের কাছে একটা প্রপোজাল রাখে, কারাজ ব্যাংক ইস্টার্ন চার্টের নামে একটা 200 কোটি টাকার বিআর ইস্যু করে দেবে। তো এই বিআর শো করলে ইস্টার্ন চার্ট ব্যাংক কারাজ ব্যাংকের নামে 200 কোটি টাকা পাঠিয়ে দেবে। এর 14 দিন পরে কোনো ঝামেলা ছাড়াই হার্ষাদ আবারও ইস্টার্ন চার্ট ব্যাংকে 200 কোটি টাকা রিটার্ন করে দেবে। মাঝখান থেকে কমিশন হিসাবে কারাজ ব্যাংকে হার্ষাদ 4 কোটি টাকা কমিশন দেবে। যেহেতু ফলস বিআর ইস্যু করা বড় বড় একটা ক্রাইম, তাই কারাজ ব্যাংক প্রথমে এটা করতে চায় না, কিন্তু কমিশনের কথা চিন্তা করে সে রাজি হয়ে যায়। কিন্তু হার্ষাদের এইভাবে সব ব্যাংকের ট্রানজ্যাকশন কন্ট্রোল করার কারণে ভারতের ইকোনমিতে ধস নেমে আসে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর গভর্নর কয়েকটি ব্যাংকের ট্রানজ্যাকশনের দুর্নীতির গন্ধ খুঁজে পায়, তাই 5টা ব্যাংকে তারা টার্গেট নিয়ে এসে এই তথ্যটা তারা গোপন করার চেষ্টা করে। তবুও কথাটা সোর্সের মাধ্যমে সুচেতা এর কানে গিয়ে পৌঁছায়। সুচেতা তখন নতুন নতুন দ্য টাইমস অফ ইন্ডিয়াতে জয়েন করেছিল, তাই এই নিউজটা তার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আরবিআই বেশ বিবৃতিকর পরিস্থিতিতে পড়ে। এজন্য তারা পাবলিকলি কিছু নীতিমালা প্রণয়ন করে, যেমন এখন থেকে কোনো ব্যাংক ব্রোকারের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে না। তাছাড়া মার্কেটের ভ্যালুর সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোকে ট্রানজ্যাকশন করতে হবে। এই নীতিমালার কারণে ব্যাংকগুলো বেশ সমস্যায় পড়ে যায়। তবু হার্ষাদ এই পরিস্থিতি থেকে বের হওয়ার একটা উপায় বের করে ফেলে। সে রিকো ব্যাংকের চেয়ারম্যানের সাথে দেখা করে এবং তাকে লোন হিসেবে টাকা দেওয়ার জন্য বলে, কিন্তু ব্যাংকের ভল্টে লোন দেওয়ার মতো কোনো টাকা ছিল না। তাই হার্ষাদ বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে তাদেরকে অতিরিক্ত সুদের লাভ দেখিয়ে সব টাকা রিকো ব্যাংকে জমা করতে বলে। এতে রিকো ব্যাংকের রিজার্ভ বাড়তে শুরু করে, আর সেখান থেকে লোন নিয়ে হার্ষাদ শেয়ার মার্কেট কাঁপাতে থাকে। কিন্তু এভাবে চলতে থাকলে সে আরবিআই এর নজরে পড়ে যাবে। তাই সে এবার বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে ডিল নিয়ে যায়। সেসব দপ্তরে সরকারি ফান্ড পড়েছিল। হার্ষাদ সরকারি টাকাগুলো ব্যাংকে চড়া সুদের লোভ দেখিয়ে রাখার জন্য কনভিন্স করে ফেলে, আর এভাবে হার্ষাদের ফান্ড আরো বাড়তে থাকে। আর এখন কেউ কল্পনাও করতে পারে না যে হার্ষাদ সরকারি টাকার শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে। আর এভাবে হার্ষাদ শেয়ার মার্কেটের বিগ বুল হয়ে ওঠে। তার লাইফ স্টাইলও ব্যাপক পরিবর্তন আসে। দেশের দামি দামি 15 থেকে 20টা গাড়ি থাকার পরও সে স্যাটিসফাইজ হতে পারে না। নতুন গাড়ি কেনার জন্য আবারও শোরুমে যায়। তখন জানতে পারে পরের মাসে দুবাই থেকে একদম ইউনিক একটা লেক্সাস গাড়ি আসছে, কিন্তু গাড়িটা অজয় কোডিয়া আগেই বুক করে রেখেছে। এটা শুনে হার্ষাদের জেদ আরো বেড়ে যায়। এই গাড়িটা তার লাগবেই। তাই সে 45 লাখের গাড়িটা অজয়কে টেক্কা দিয়ে 55 লাখ দিয়ে কিনে নেয়। এভাবে একসময় সে দেশের পলিটিক্সকেও কন্ট্রোল নেওয়া শুরু করে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছিল। এখন নতুন সরকার ক্ষমতায়, তো এই সরকারের পক্ষে দিল্লি থেকে শান্ত স্বামী নামের একজন বাবা ফোন দিয়ে হার্ষাদকে কৃতজ্ঞতা জানায়, কারণ নতুন সরকারের পেছনে হার্ষাদ অনেক ইনভেস্ট করেছে। এভাবে হার্ষাদ উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। এদিকে সাংবাদিক সুচেতা হার্ষাদের ব্যাপারে গোপন ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। এরই মধ্যে সে একজন ব্যাংক কর্মকর্তার সাথে দেখা করে এবং তার কাছ থেকে জানতে পারে হার্ষাদের টাকার যোগান কোথা থেকে আসে। কিন্তু সমস্যা হলো তাদের কাছে সলিড এভিডেন্স নাই। তাই সুচেতা সলিড এভিডেন্স না থাকায় হার্ষাদের বিরুদ্ধে কোনো আর্টিকেল লিখতেও পারছিল না। এই জন্য সে আরো বেশি করে খোঁজ খবর নিতে শুরু করে। অন্যদিকে হার্ষাদও থেমে থাকে না। সে নিজের ব্যবসাকে বাড়ানোর জন্য পোলা কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করে। সে প্রতিশ্রুতি দেয় পোলা কোম্পানির শেয়ারের স্টক প্রাইস সে অনেক উপরে তুলবে, বিনিময়ে তাকে কোম্পানির কিছু অংশ শেয়ার দিতে হবে। চেয়ারম্যান হার্ষাদের সাথে ডিল করে ফেলে। পোলাকে উপরে তোলার জন্য হার্ষাদ পানির মতো টাকা ঢালতে শুরু করে। ফলে পরবর্তী 5 মাসে পোলা কোম্পানি স্টক প্রায় 70 থেকে একদম 230-এ পৌঁছে যায়। এদিকে ত্যাগী আর অজয়
নতুন ষড়যন্ত্রে লেগে পড়ে। তারা গ্রিনল্যান্ড ব্যাংকের ভার্মাকে হাত করে এবং তাকে কনভিন্স করে সে যেন তাদের কিনে রাখা পোলা কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেয়, এতে হাসাদের কিছুটা হলেও দামানো যাবে। ভার্মাও নিজের লাভের কথা ভেবে তাদের প্ল্যানে সামিল হয়ে যায়। অন্যদিকে সুচেতা অ্যানালাইজ করে দেখে হাসাদ যখন যে কোম্পানির শেয়ার কিনে সেদিনই ওই কোম্পানির শেয়ার প্রাইস অনেক উপরে উঠে যায়, অর্থাৎ হাসাদ স্টক মার্কেটকে অবৈধভাবে ম্যানিপুলেট করে। সুচেতা বিষয়টা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ এসিবিআই এর গভর্নরকে জানায়। এই এসিবিআই শেয়ার বাজারকে মনিটরিং করত। তো গভর্নরকে সুচেতা হাসাদের স্ক্যামের ব্যাপারে জানালেও হাসাদ পুরো স্টক মার্কেট নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। এই ব্যাপারটা তিনি বিশ্বাস করতে পারছিল না। আবার সুজাতা স্ট্রং কোনো এভিডেন্স দেখাতে পারছিল না, তাই সুজাতার এই চেষ্টাও ব্যর্থ হয়ে যায়। এদিকে হাসাদ জানতে পারে পোলার কোম্পানির শেয়ার পয়েন্ট 230 থেকে 208 নেমে গেছে। সে বিচলিত হয়ে পড়ে, কে তাদের সাথে প্রতারণা করলো। যদি একটু পরে সে জানতে পারে গ্রিনল্যান্ড ব্যাংক তাদের কাছে থাকা পোলা শেয়ার আবারও হাসাদের গ্রোমর কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। হাসাদ তাদের প্রতারণার কথা জানতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না, বরং সে পোলাওকে আবারও উপরে তোলার জন্য আরো বেশি ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়। আর এজন্য এবার এসবিআই ব্যাংক থেকে কোনো রকম রিসিট ছাড়াই 500 কোটি টাকার চেক নেয়। চেকটা নিয়ে আসে সীতারাম নামের একজন ব্যাংক কর্মচারী। সে খুব আতঙ্কিত হয়ে হাসাদকে চেকটা দেয়। একে তো এটার কোনো রিসিট নেই, তারপর আবার এত বড় অ্যামাউন্ট। সীতারামের টেনশনে ঘাম বেরিয়ে যায়। হাসাদ তাকে ভরসা দিয়ে বলে কয়েকদিনের মধ্যে সে সব টাকা ফেরত দিয়ে দেবে। সেই সাথে তাকে হাসাদ কমিশন দেওয়ার কথা বলে বশ করে নেয়। কিন্তু এরই মধ্যে আবার মার্কেটের বেশ কিছু এজেন্সি আর মানবমুদ্রার গ্যাং হাসাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। তারা হাসাদের বিরুদ্ধে অকারণে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ এনে তদন্তের দাবি করতে শুরু করে। তাই তাদের রোষণ থেকে বাঁচতে আর নিজের রেপুটেশন ধরে রাখতে হাসাদ নতুন একটা প্ল্যান খাটায়। সে একটা আর্টিকেল ছাপায় যেখানে টাইটেল দেয়া হয় হাসাদ মেহতা ইজ এ লয়ার। টাইটেলটা এরকম হলেও এর ভিতরে নিউজটা ছিল হাসাদ ক্লায়েন্টদের মিথ্যা বলেছে। সে তাদেরকে যতটা লাভ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার চেয়ে অনেক বেশি লাভ পাইয়ে দিয়েছে। এই নিউজের পর হাসাদের নাম আবারও মানুষের মুখে মুখে শোনা যায়। রেপুটেশন বাঁচানোর পাশাপাশি সে আরো বড় হিরো হয়ে যায়। তার প্রতি মানুষের বিশ্বাস আরো বেড়ে যায়। তাই সবাই হাসাদের সাথে কাজ করার জন্য উঠে পড়ে লাগে। এদিকে সুচেতা হাসাদের বিরুদ্ধে একটা বড় লিড পেয়ে যায়। সে সহকর্মী দেবাশিসকে নিয়ে একটা পরিত্যক্ত বিল্ডিং এ আসে এবং তাকে বলে হাসাদ কিছুদিন আগে একটা কোম্পানি কিনে যেটার নাম মাসদা ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটি লসে ছিল, অথচ হাসাদ এই কোম্পানির শেয়ার একদম টপে উঠিয়ে দেয়। আর এই কোম্পানির নাম ভাঙিয়ে সে নিজের প্রমোশন আরো বিস্তারিত করে ফেলে। তো এই পরিত্যক্ত ভাঙাচোরা জায়গাটা হলো সেই মাজদা ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ যে কোম্পানির মাধ্যমে হাসাদ কোটি কোটি টাকা কামিয়ে নিল। বাস্তবে সেই মাজদা ইন্ডাস্ট্রিজের কোনো অস্তিত্বই নেই। সুচেতা এই আর্টিকেলটা পত্রিকায় ছাপিয়ে দেয়। আর্টিকেলটা নজরে আসতে হাসাদ সুচেতাকে ডেকে তাকে একটা চেক দিয়ে নিজের দলে টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সুচেতা হাসাদের ঘুষকে রিজেক্ট করে দেয়। এরপর হাসাদ দ্বিতীয় ধাক্কাটা খায়। সে সোর্সের মাধ্যমে খবর পায় আগামীকাল সকাল 8টায় ইনকাম ট্যাক্স তার অফিসে ও বাড়িতে রেড দেবে। তো রাতারাতি হাসাদ তার সমস্ত ইললিগাল ডকুমেন্ট নষ্ট করে ফেলে। ফলে পরের দিন ইনকাম ট্যাক্স রেড দেওয়ার পরেও হাসাদকে অভিযুক্ত করার মতো কোনো প্রমাণ খুঁজে পায় না। আর এইভাবে এই ধাক্কাটাও হাসাদ সামলে নেয়। এদিকে মাদ্রাস স্টক এক্সচেঞ্জ একটা সেন্সেক্স 300 পয়েন্ট অতিক্রম করায় সবাই সেলিব্রেট করছিল। তো সেখানে আরবিআই এর গভর্নর ভেঙ্কটন রাজন বক্তব্য দিচ্ছিল। গভর্নর বর্তমান শেয়ার মার্কেটের সূচক এত বেশি থাকায় বেশ উদ্বিগ্ন ছিল। তাই সে আপাতত শেয়ার কেনা বন্ধ রেখে শেয়ার বিক্রি করে দেওয়ার পরামর্শ দেয়। এতে মার্কেটের পরিস্থিতি স্থিতিশীল থাকবে। তো বক্তব্য শেষ হলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার গভর্নর আরবিআই গভর্নরের কাছে গিয়ে বলে তাদের পরামর্শ কেউই কানে নেবে না, কারণ স্টক মার্কেট চলে হাসাদের কথায়। হাসাদের এরকম দাপটে তারা বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে। তাই আরবিআই গভর্নর পার্সোনালি হাসাদের উপর নজর রাখতে শুরু করে। এরই মধ্যে জানতে পারে রিসেন্টলি ইনকাম ট্যাক্স হাসাদের বাড়ি আর অফিসে রেড করছিল। তাই গভর্নর ইনকাম ট্যাক্সের অফিসারের সাথে দেখা করে। অফিসার জানায় তারা সব খুঁটিয়ে দেখেছে,
রেখেছে, কিন্তু হারসাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। সে সব আগেই লোপাট করে দিয়েছিল। তবে হারসাদের এসবিআই এর অ্যাকাউন্ট বেশ অ্যাক্টিভ ছিল, তারা এখান থেকে কোনো ক্লু পেতেও পারে। তো পরের দিন অফিসার গভর্নরের কাছে হারসাদের এসবিআই এর অ্যাকাউন্টের ট্রানজেকশন শিট পাঠিয়ে দেয়। ট্রানজেকশনের অ্যামাউন্ট দেখে গভর্নরের মাথায় হাত উঠে যায়। শত শত কোটি টাকা হারসাদের অ্যামাউন্টে লেনদেন হয়েছে। গভর্নর এসবিআই এর ব্যাংককে নির্দেশ দেয় হারসাদের অ্যাকাউন্টে সমস্ত ডিটেল যেন কালেক্ট করা হয় এবং লেনদেনের উপর কড়া নজর রাখা হয়। তো এই ব্যাপারটাতে সীতারাম খুব ঘাবড়ে যায়। সে হারসাদের সাথে দেখা করে জানায় হারসাদের আগের লোনের এখনো 170 কোটি টাকা ভিউ আছে, সেটার কোনো রিসিট হারসাদ এখনো দেয়নি। আর উপরে আবার 500 কোটি টাকার কোনো ডকুমেন্ট ছাড়াই সীতারাম হারসাদকে দিয়েছে। তাই যদি এই 170 কোটি টাকা হারসাদের আজকের ভেতরে পে না করে, তাহলে এটা জেদ ধরে হয়তো 500 কোটি টাকার স্ক্যাম বেরিয়ে আসবে। হারসাদ সীতারামকে ভরসা দিয়ে বলে সে যেন চিন্তা না করে, হারসাদ সব সামলে নেবে। তো সীতারাম অফিসে গিয়ে জমার খাতা বের করে এবং কিছু অ্যামাউন্ট এদিক সেদিক করে পুরো 500 কোটি টাকার হিসাব একদম গায়েব করে দেয়। এরপরই ছুটি কাটানোর অজুহাতে পরিবার নিয়ে দূরে সরে পড়ে। তার সমস্ত ব্যবস্থা করে দেয় হারসাদ। যাই হোক, হারসাদ বুঝতে পারে সে বড় ঝামেলায় ফেসে যাচ্ছে। তাই সে গভর্নর ভেক্টর রাজনের সাথে দেখা করে, তাকে হাত করার চেষ্টা করে, কিন্তু গভর্নর হারসাদের ফাঁদে পা না দিয়ে তাকে ফিরিয়ে দেয়। এদিকে এসবিআই এর ব্যাংকে সীতারামের জালিয়াতি ধরা পড়ে যায়। ব্যাংকের হিসাব লেনদেন করতে গিয়ে দেখা যায় 574 কোটি টাকা মিসিং। অ্যামাউন্টে জমা খাতা চেক করে বুঝতে পারে সীতারাম এখানে কয়েকটি অ্যামাউন্ট চেঞ্জ করে দিয়েছে। তারা ব্যাপারটা ম্যানেজারকে জানায়। ম্যানেজার দ্রুত খুঁজে আনার নির্দেশ দেয়। এরপর সীতারামকে খুঁজে এনে তাকে জেরা করতে সে হারসাদের নামটা বলে দেয়। তারপর ম্যানেজার হারসাদকে ডেকে আলটিমেটাম দেয়, সে যেন এক্ষুনি সমস্ত টাকা ক্লিয়ার করে দেয়। হারসাদ বলে সে এইভাবে ব্যাংকের সাথে গত 5 বছর প্রায় 17,000 কোটি টাকা লেনদেন করেছে। আর এর থেকে এসবিআই ব্যাংক মিনিমাম 200 কোটি টাকা লাভ করেছে। তাই সে মাত্র 500 কোটি টাকা মেরে দিয়ে নিজের রেপুটেশন নষ্ট করবে না। হারসাদ ম্যানেজারের কাছে 1 সপ্তাহ সময় নেয় টাকা পরিশোধ করার জন্য, কিন্তু সে বুঝতে পারছিল না 1 সপ্তাহে এত বড় অ্যামাউন্ট কিভাবে ম্যানেজ করবে। এদিকে অজয় কোডিয়া এবং সিটি ব্যাংকের ত্যাগী হারসাদের এই পরিস্থিতি দেখে ওত পেতেছিল হারসাদ কখন সাহায্যের জন্য সিটি ব্যাংকে আসবে এবং তারা হারসাদের সব শেয়ার অল্প দামে কিনে নেবে। কিন্তু হারসাদ তা না করে শানছমিকে ফোন দিয়ে তার কাছে সাহায্য চায়। শানছমি হারসাদকে ন্যাশনাল হাউজিং ব্যাংকের চেয়ারম্যান ফোরানের সাথে দেখা করতে বলে। সে হারসাদকে টাকার ব্যবস্থা করে দেবে। তো হারসাদ সেখান থেকে ব্যাংক কালেক্ট করে এসবিআই ব্যাংকে প্রায় সব টাকা পরিশোধ করে দেয়। হারসাদের এখানে আর মাত্র 6 কোটি টাকার ভিউ থাকে, সেটাও সে দ্রুত পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এদিকে হারসাদ এত দ্রুত এত বড় অ্যামাউন্ট কোথা থেকে কালেক্ট করলো, এই ব্যাপারটা নিয়ে ত্যাগী এবং অজয়ের মাথা খারাপ হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় এসবিআই ব্যাংক আর হারসাদের এসজিএল এবং ব্যাংক রিসিট বাদে এরকম অবৈধ ট্রানজাকশনের কথা তারা লিক করে দেবে। এতে এসবিআই ব্যাংক আর হারসাদ দুজনেই বিপদে পড়বে। আর এজন্য তারা এসবিআই ব্যাংকের একজন কর্মচারী সারাদ বেলারিকে টার্গেট বানায়। তারা সারাদের মাধ্যমে এই নিউজটা লিক করবে বলে ঠিক করে। সারাদকে ফোন করে এসবিআই ব্যাংকের স্ক্যামের ব্যাপারে জানিয়ে দেয়। এরপর তারা বানু মোদ্দার কাছে যায়। এই মুহূর্তে ধর্মঘটের কারণে স্টক মার্কেট বন্ধ ছিল, তাই তারা বানু মোদ্দার সাথে প্ল্যান করে বানু মোদ্দা যেন ধর্মঘট আরো কিছুদিনের জন্য বাড়িয়ে দেয়। এতে হারসাদ তার শেয়ারগুলো বিক্রি করতে পারবে না। পাশাপাশি ততদিনে এসবিআই স্ক্যামের নিউজ বাইরে চলে আসবে, ফলে হারসাদের শেয়ারগুলো একদম মাঠে মারা যাবে, সে পথের ফকির হয়ে যাবে। তো তারা নিজেদের মধ্যে পারফেক্টলি প্ল্যান গুছিয়ে ফেলে। এদিকে সারাদ বেল্লারি তা টাইমস অফ ইন্ডিয়ার অফিসে গিয়ে সুজেতাকে হারসাদ আর এসবিআই ব্যাংকের স্ক্যামের কথা জানিয়ে দেয়। সুজেতা কথাটা শোনা মাত্রই চমকে ওঠে। সে এই ব্যাপারে কথা বলতে উঠে গিয়ে তার একজন ইনফরমারের কাছে ফোন দেয়। আর এই সুযোগে সারাদ অফিস থেকে বেরিয়ে যায়। আসলে সে এই ইনফরমেশন লিক করেছে, জানাজানি হলে তার চাকরিটা চলে যাবে, এই ভয়ে সে পালিয়ে যায়। এজন্য সুচেতা দেবাশিসকে এসবিআই অফিসে সারদারের ব্যাপারে খোঁজ নিতে পাঠায়। এরপর সুচেতা তার ইনফরমারের সাথে দেখা করে। তার কাছ থেকে সে ব্যাংকের বিআর সিস্টেম এবং ব্যাংকগুলো লোনের জন্য কিভাবে বোকারদের সাথে ডিল করে আর বোকাররা কিভাবে সেই টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এই ব্যাপারে জানতে পারে।
সব জানার পর সুচেতা অবাক হয়ে বলে এগুলো স্ক্যাম। সে এই স্ক্যামকে অবশ্যই সবার সামনে তুলে আনবে। সুচেতা চাইছিল হার্ষাদ ঘাবড়ে যাক, এজন্য সে প্রথমে হার্ষাদকে ফোন দিয়ে SBI ব্যাংক থেকে কোনো রিসিট ছাড়াই 500 কোটি টাকা নেয়ার অভিযোগ তোলে। কিন্তু হার্ষাদ একদম ঠান্ডা মাথায় এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে, বলে এগুলো জাস্ট গুজব। হ্যালো বন্ধুরা, হার্ষাদ কি পারবে তার বুদ্ধির জোরে সবার ষড়যন্ত্রকে রুখে দিতে, নাকি এবার সত্যের কাছে তাকে হার মেনে নিতে হবে? বন্ধুরা, কপিরাইট ইস্যুর জন্য দ্বিতীয় খণ্ড করতে হয়েছে। দ্বিতীয় খণ্ড দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনারা যে যে দ্বিতীয় খণ্ডটি চান অতি দ্রুত তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। খুবই শীঘ্রই আসতে চলেছে দ্বিতীয় খণ্ডটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।